আর মাঝখানে একটা মাত্র দিন, আর তারপরেই শপথ গ্রহণ হতে চলেছে নতুন মন্ত্রিসভার। বাংলা পাবে আরও একজন নতুন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সম্পূর্ণ নতুন এই মন্ত্রিসভা। বিজেপি শাসিত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? কাকে বাংলার মসনদে বসাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? মন্ত্রিসভায় কারা থাকছেন? কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কাদের কাছে বার্তা পৌঁছল? মুখ্যমন্ত্রীর পাশাপাশি ডেপুটি সিএম কারা হতে পারেন? দক্ষিণ না উত্তর, কোন বঙ্গ থেকে বেশি প্রতিনিধিত্ব থাকবে অমিত শাহের শর্ট লিস্টে? নানাবিধ প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে, যার একে একে উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, 1, 2, 3, 4 করে অনেকগুলো প্রশ্ন এখানে উত্থাপিত হচ্ছে, একে একে তোমার উত্তর চাইব। একদমই দেবারতী, প্রথমে যেটা বলতেই হচ্ছে আজকের যে 0 আওয়ারের প্রথমে শুরুতেই যেভাবে শুভেন্দু অধিকারী আপ্তসাহেব চন্দ্রনাথ রাউতকে গুলি করে খুন করা হয়েছে এবং এখনও পর্যন্ত অনেকগুলো ঘন্টা কেটে গেছে, এখনও দুষ্কৃতীদের হদিশ মিলছে না, পাওয়া যায়নি, সেদিকে আমাদের সতর্ক নজর রয়েছে। এবং পোস্টপোল ভায়োলেন্সের একটা মারাত্মক ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেদিকে আমরা সতর্ক নজর রাখছি প্রত্যেক মুহূর্তে কীভাবে পুলিশ প্রশাসন ব্যাপারটাকে ট্যাকেল করছে। কিন্তু তার পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা দর্শকদের জন্য, বাংলার মানুষের জন্য জানার প্রয়োজন, যে প্রায় 50 বছর পর যেভাবে কেন্দ্র এবং রাজ্য একই শাসন ক্ষমতার আওতায় আসছে এবং সেই পর্বে দাঁড়িয়ে আজকে এই প্রথম যে ছবিটা আমরা দেখতে চলেছি, যে বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ হতে চলেছে এবং সেখানে সেই বিজেপির শাসনে কে বাংলার প্রথম বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, বাংলার মসনদে বসবেন, কারা কারা থাকছেন সেই মন্ত্রিসভায়, কীভাবে এই শর্টলিস্টটা হচ্ছে। আমরা কখনোই আমরা এভাবে বলছি না যে আমরাই একমাত্র বলছি, তা নয়। আমরা একটা স্পেকুলেশন করেছি, একটা স্পেকুলেট করেছি। সেই স্পেকুলেশন করতে গিয়ে আমরা দিল্লির একাধিক সূত্র, রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেছি, তার ফলে একটা নির্যাস আমাদের কাছে এসছে এবং আজকে অমিত শাহ কিছু পরেই এ রাজ্যে আসছেন। তারপর তিনি নিউ টাউনে থাকবেন, বিশ্ববাংলা কনভেনশন, সেখানে বৈঠক হবে, পরিষদীয় দলের বৈঠক। মূলত বিজেপি রীতি অনুসারে যিনি পরিষদীয় দলের নেতা হন, তিনি পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এক্ষেত্রে অমিত শাহ নিজে অবজারভার, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে মোহন চরণ মাঝি, যিনি ওড়িশার মুখ্যমন্ত্রী, তিনি অমিত শাহের সহকারী অবজারভার হিসেবে কাজ করবেন এক্ষেত্রে পুরো ব্যাপারটা কমিউনিকেট করার জন্য। এবার যে প্রশ্ন, যেটা মূল কথা, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হতে চলেছেন, আজকে মোটামুটি ছবিটা পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যে। এবং কারা কারা থাকবেন সেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ যে ক্যাবিনেটে কারা থাকছেন বা প্রতিমন্ত্রী কারা হচ্ছেন, এগুলো ছবিটা আসছে। এক্ষেত্রে আমি তোমাকে দেবারতী বলবো, একটা কথা মনে করানোর কথা বলবো, সেটা দর্শকদের জন্য বলবো, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন বাংলায় এসেছেন, বারংবার এসেছেন, তিনি একটা কথা নির্দিষ্টভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তার মাপকাঠির জন্য আগেই বলে দিয়েছেন। সেটাকে ধরলে মূলত একটা ছবি আমরা পেয়ে যাব। তিনি বলেছেন যে যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তিনি এ রাজ্যের বাসিন্দা, অর্থাৎ বাঙালি হবেন, মূলত বাঙালি হবেন তিনি, এবং তিনি বাংলা মাধ্যমে পড়াশুনো করেছেন বা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছেন। এই ধরনের একজন মানুষ, যার সঙ্গে এই মাটির যে বিভিন্ন কানেকশন আছে, এরকম একজন মানুষকেই বিজেপির তরফে বেছে নেওয়া হতে পারে, এই সম্ভাবনা প্রথম থেকেই আছে। এবার এই দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন একদমই সঠিকভাবে যে গেস করা হচ্ছে, বিরোধী দলনেতা ছিলেন এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী কেন এগিয়ে আছেন তার কোনো ব্যাখ্যা রয়েছে। মুখ্যমন্ত্রীর দৌড়ে তার নাম সবথেকে আগে রয়েছে কেন, তার প্রথম কারণ যে পার্শ্ববর্তী রাজ্য, সেখানে হিমন্ত বিশ্ব শর্মা যে কঠিন পরিস্থিতিতে লড়াই করেছেন, পর্যবেক্ষকরা মনে করছেন যে তার চেয়েও কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এ রাজ্যে লড়াই করেছেন। দ্বিতীয়ত কেন তিনি, তার কারণ হচ্ছে 2021 সালে তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেস নেত্রীকে এবং তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে 2026-ও তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি ব্যবধানে হারিয়ে দিয়েছেন। ফলে এই বিরল নজির তিনি করেছেন এবং ব্যাক টু ব্যাক এই সাফল্য তিনি পেয়েছেন।
তৃতীয়ত, যখন এ রাজ্যে কার্যত বিজেপি করলে অপরাধ বলে মনে করা হতো শাসক দলের তরফে, বিজেপি কর্মীদের খুন করা হচ্ছিল, মার্ডার করা হচ্ছিল, তাদেরকে হ্যারাস করা হচ্ছিল, তখনও তিনি এ রাজ্যে সংগঠনকে আগলেছেন, দলীয় কর্মীদের পাশে থেকেছেন, দলকে চাঙ্গা করেছেন, অক্সিজেন জুগিয়েছেন। ফলে এই এতগুলো ভূমিকা, এতগুলো বিষয় তার সঙ্গে জুড়ছে বলে এই মুখ্যমন্ত্রীতে দৌড়ে সবথেকে আগের নামটি শুভেন্দু অধিকারী রয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এখানে আরও একটা বিষয় আসবে। বিজেপির ক্ষেত্রে বিজেপি অবশ্যই রাজনৈতিক দল, রাজনৈতিক তাদের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার কিছু পদ্ধতি রয়েছে। তার সঙ্গে একটা বিষয়কে মাথায় রাখার কথা বলবো, তাহলে সংঘের অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্কের একটা পর্যবেক্ষণ এবং প্রেশার থাকে। সংঘের তরফে প্রথম থেকেই বলা হয়েছে যে দেহাতি মানুষ হতে হবে, যার সঙ্গে ভারতীয় সংস্কৃতি, বাংলার মাটির নিবিড় যোগ রয়েছে এমন কাউকে। ফলে সেক্ষেত্র থেকেও ব্যাপারটা ভাবনার আছে। এবং তুমি দেখবে যে এই দৌড়ে অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি বিজেপি তার নির্দিষ্ট পলিসি মেনে দুজনকে এক্ষেত্রে ডেপুটি সিএম করা হতে পারে। এই ডেপুটি সিএমের ক্ষেত্রে আবার কতগুলো বিষয়কে মাথায় রাখা হচ্ছে, অর্থাৎ কারা হবেন এক্ষেত্রে জনবিন্যাসকে মাথা রাখা হচ্ছে বিজেপির তরফে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এলাকাকে মাথা রাখা হচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভারসাম্য রাখতে হবে। এবং তৃতীয় বিষয় হলো যে এমন কেউ হবেন যেক্ষেত্রে তিনি অনেকের প্রতিনিধিত্ব করবেন। এক্ষেত্রে দুটো বিষয়কে দেবরতী মাথায় রাখতে হবে যে সংঘের তরফে যেটা প্রথম থেকেই একটা পর্যবেক্ষণ রয়েছে যে জনজাতি সম্প্রদায়ের মানুষের একটা বড় অংশের প্রতিনিধিত্ব এবারের মন্ত্রিসভায় আমরা বোধহয় দেখতে পাবো, এই সম্ভাবনা আছে। এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের থেকে একাধিক মুখ আমরা এই মন্ত্রিসভায় পেতে চলেছি, অর্থাৎ বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের প্রথম যে মন্ত্রিসভা হবে সেখানে। এবং মহিলাদের একটা বড় অবদান রয়েছে এই জয়ের ক্ষেত্রে, মহিলা মুখ থাকবে। ফলে ডেপুটি সিএম হিসেবে কারা থাকবেন তার সম্ভাব্য নাম কিছু আমরা হাতে পাচ্ছি, যেটা এখনও পর্যন্ত সামনে আসছে যে মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্রা পলের নাম রয়েছে। তিনি আসানসোল বা এই যে শিল্পাঞ্চলের প্রতিনিধিত্ব করছেন, এখানে এলাকাকে মাথায় রাখা হচ্ছে। একই সঙ্গে আরও একটি নাম আসছে দীপক বর্মন, তিনি ফালাকাটা থেকে। তিনি কেন, এখানে একটা যুক্তি রয়েছে। আমি বলছিলাম যে জনবিন্যাসকে বিজেপির তরফে মাথা রাখা হচ্ছে, সংঘের তরফে একটা এ ব্যাপারে প্রেশার প্রথম থেকেই থাকে। এবং দীপক বর্মন রাজবংশী সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন, ফলে তার নাম রয়েছে। মালতী রাভা রয়, তিনি মহিলা মুখ, তার নামও রয়েছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ নাম তোমাদের বলবো, সেটা হচ্ছে যে এখানে খুব গুরুত্বপূর্ণ দেবারতী যে তথ্য আমরা জানতে পারছি যে উৎপল মহারাজের নাম এক্ষেত্রে ডেপুটি সিএম হিসাবে আসছে। এক্ষেত্রে সংঘের একটা পর্যবেক্ষণ আছে। ব্যাকগ্রাউন্ড হিসাবে বলা হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘের হয়ে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। এবং তুমি দেখবে সংঘের যে কাজগুলো হয় সেটা শহরে হয় না, কিন্তু সংঘের কাজ মূলত হয় বিভিন্ন প্রান্তিক অংশে, একদম রাজ্য বা দেশের এমন অংশে হয় যেখানে মানুষ পৌঁছতে পারেন না। সেখান থেকে তারা জনজাতি সম্প্রদায়ের মানুষকে তুলে আনেন, বিভিন্ন সেক্টরে তারা প্রতিনিধিত্ব করেন। আমরা পার্শ্ববর্তী রাজ্য যদি দেখি, সেখানে যোগী আদিত্যনাথ তিনিও একটা আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ বছর, তিনি মানুষের জন্য সেভাবে সেবামূলক কাজ করেছেন। ফলে এক্ষেত্রে সংঘের একটা পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। ফলে উৎপল মহারাজের নাম কিন্তু এই সেবা, মানুষের সেবা কল্যাণে নিয়োজিত এভাবেই উঠে আসছে, তার নামও ডেপুটি সিএম হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখা হচ্ছে, তা হলো যিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে প্রশাসনিক দক্ষতা এবং কূটনৈতিক বিষয়টি বুঝতে হবে। সেই গ্রাউন্ডকে মাথায় রেখেই অনেকের নাম থাকলেও এখনও পর্যন্ত এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নামটি আগে রয়েছে। তার কারণ তিনি দীর্ঘদিন ধরে পরিষদীয় রাজনীতি করেছেন, তিনি একাধিক দপ্তর সামলেছেন। এই বিষয়গুলো তাকে অনেকটাই বেশি সাপোর্ট করছে বলে একাধিক বিশেষজ্ঞ মনে করছেন। এরপর যে বিষয়টি আসবে যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার গুরুত্ব মারাত্মকভাবে থাকবে। এখানেও তুমি জনবিন্যাস, পুরুষ মহিলা তার যে একটা ভারসাম্য রাখা হবে, এলাকাগত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাকে প্রতিনিধিত্ব থাকবে, মেধা থাকবে, শিক্ষা থাকবে। এই সমস্ত কিছুকে মাথায় রেখেই এবারের মন্ত্রিসভা গঠিত হচ্ছে। তুমি পশ্চিমবঙ্গের মতো রাজ্যের যদি মন্ত্রিসভাকে দেখো, আগের মন্ত্রিসভাগুলোকে তুমি লক্ষ্য করে দেখবে এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দপ্তরে অনেকগুলো দপ্তর তার হাতে থাকে, যেমন স্বরাষ্ট্র দপ্তর থাকে, অনেকগুলো বিষয় থাকে, স্বাস্থ্য থাকতে পারে। এছাড়া যে দুটো দপ্তরের গুরুত্ব সবথেকে বেশি হয় তা হলো অর্থ এবং শিল্প। এক্ষেত্রে একাধিক নাম এগিয়ে আছে। তুমি দেখবে যে স্বপন দাশগুপ্তের নাম রয়েছে, তিনি পরিচালিত মানুষ, শিক্ষিত মানুষ, তার নাম রয়েছে। এবং একটা রুচিশীল সমাজ বা একটা অন্য ধরনের যে এলিট ক্যাটাগরিকে তিনি প্রতিনিধিত্ব করেন বলে অনেকে মনে করেন, এই নাম রয়েছে। পাশাপাশি তুমি দেখবে যে জগন্নাথ চট্টোপাধ্যায়,
তিনি একদম রাঢ়বঙ্গ থেকে উঠে এসেছেন, খুব ভালোভাবে তিনি বিজয়ী হয়েছেন। তার নাম এই মন্ত্রিসভায় বিবেচিত হতে পারে বলে ভীষণভাবে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে মন্ত্রিসভা, সেখানে নিশীথ প্রামাণিক এবং শঙ্কর ঘোষ দুজনই উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গের একটা বড় অংশের প্রতিনিধিত্ব আমরা মন্ত্রিসভায় দেখতে পাবো, এই ধারণা বিশেষজ্ঞরা করছেন বা একাধিক সূত্র সেটা আমাদের জানাচ্ছে। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে যেহেতু সামনেই কলকাতা পুরসভার নির্বাচন রয়েছে, তাই শহর কলকাতা থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু মুখকে তুলে আনা হবে, কারণ শহর এবং সেমি আরবান অংশের ব্যাপক সমর্থন বা জনাদেশ বিজেপির পকেটে গেছে। ফলে এক্ষেত্রে তাপস রায় তিনি পরবর্তী ক্ষেত্রে বিধানসভার স্পিকার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বা অন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, কারণ তাপসবাবুর পরিষদীয় যে রাজনীতির সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বা আছে। এবং সজল ঘোষের নাম রয়েছে, তিনি গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন। রুদ্রনীল ঘোষ রয়েছে, এর পাশাপাশি তুমি দেখবে পাপিয়া অধিকারী রয়েছে, রূপা গাঙ্গুলি আছে, এরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে আসতে পারেন। এছাড়া যেটা চমক হতে পারে সেটা হলো যে হয়তো এমন ব্যক্তি আছেন যিনি এই বিধানসভা নির্বাচনে লড়াই করেননি, কিন্তু বিজেপি এক্ষেত্রে চমক হিসাবে তাকেও মন্ত্রিসভায় এনে পরবর্তী 6 মাসে থেকে জিতিয়ে নিয়ে আসতে পারে, এই সম্ভাবনা তীব্র আছে। বেশ, সত্যজিৎ সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবুকেও স্বাগত জানাবো। সত্যজিৎ, তোমার প্রশ্ন তো থাকবেই ডেফিনেটলি, কিন্তু পাশাপাশি আর আমি একটা বিষয় একটু এখানে রাজাগোপাল বাবুর কাছে জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি দুটো বিষয়, এক হচ্ছে কোন কোন ইস্যুগুলোকে মাথায় রেখে এই মন্ত্রিসভা সাজাবে বিজেপি, বিশেষ করে বাংলার রাজনীতির সঙ্গে মানানসই হতে হবে সেই মন্ত্রিসভা, এক। এবং দ্বিতীয় কথা, কিছুক্ষণ আগে সত্যজিৎ খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এখানে উত্থাপন করলো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে 12খানা দপ্তর ছিল। বিজেপির রাজনীতিতে বা বিজেপির কালচারে মুখ্যমন্ত্রীকে এতটা দায়িত্ব কি দেওয়া হয় অন্যান্য রাজ্যের নিরিখে? রাজাগোপাল বাবু, আপনার উত্তর, আর সত্যজিৎ পরবর্তী ক্ষেত্রে তোমারও প্রশ্ন থাকবে। দেখুন, একটু বলি যে বিজেপি কিন্তু দলে মোটামুটিভাবে তাদের নিজস্ব কতগুলো গতিতে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাকে RSS বলা হয়, তার উপদেশ বলে। এবং বিজেপির চালিকা শক্তি হচ্ছে RSS, এবং RSS থেকে যারা বিজেপিতে এসেছেন স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট মর্যাদা পান এবং তারাই দলের খুঁটি হিসেবে বিবেচিত হয়। কেননা যারা RSS থেকে আসেননি তারা অনেক সময় ভাবা হয় যে এরা এদের দলের প্রতি আনুগত্যটা পরীক্ষা করার ব্যাপার আছে, কিন্তু যারা RSS থেকে এসেছেন, ABVP করেছেন বা অন্য কোনো সংগঠন করেছেন, সাধারণত মনে হয় যে এদের আনুগত্য সহজে পাল্টাবে। তার ফলে যারা এই ধরনের যারা আছেন তারা তো যথাযথ মর্যাদা পাবেন এবং তাদেরই গুরুত্বভাবে দেখা হবে, এটা প্রথম দিক। এবং এর আগে যে সমস্ত রাজ্যে বিজেপি তাদের দলনেতা মানে মুখ্যমন্ত্রী ঠিক করেছে, আপনারা যদি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে আগে থেকে কেউ ভাবতেই পারে। আমি রাজস্থানে ছিলাম, রাজস্থান নির্বাচনের সময়, সেখানে সবাই ভাবতো যে রাজস্থান রাজ পরিবারের থেকে বসুন্ধরা যে সিন্ধিয়া আসতে পারেন, দিব্যা কুমারী আসতে পারেন, বালা যোগী যিনি খুব মানে যা মানে উৎপল মহারাজ ইত্যাদির নাম আসছে, সেখানেও উনি কিন্তু বিরাট ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সব কিন্তু মানে দেখা যায় সেগুলো কোনোটাই প্রাধান্য পায়নি। সেখানে ভজনলাল শর্মা বলে একজন একেবারে আননোন পার্সন, দলের মধ্যে দলের দল যা করেন তাদের কাছে উনি পরিচিত, কিন্তু বাইরের একেবারেই পরিচিত ছিলেন না। এমনকি আপনারা কিছুক্ষণ আগে সত্যজিৎ বলছেন মোহন মাঝি, তো এর সাথে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছে কেউ তাকে জানতো না। বা আপনি দেখেন মধ্যপ্রদেশে মোহন যাদবজি, তাকে কেউ চিনত না, বা ছত্তিশগড়ের বিষ্ণুদেব সহায়কেও কেউ চিনত না। তার ফলে বিজেপি এমন একজন মানুষকে নিতে চায় যে যাকে বাংলার মানুষ মনে করে তাদেরই ঘরেরই। বিজেপি তাদের সংগঠন ছড়াতে চায়, বাড়াতে চায়। তার ফলে একটা বড় লোকের ছেলে বা উচ্চ কাস্টের ছেলে বা তার আধিপত্য আছে এরকম মানুষকে ঝট করে তাদের নেতা হিসেবে মেনে নেবে। আর সুবিধা যেমন আছে অসুবিধাও আছে, দলের এক্সপানশনটা অসুবিধা হয়ে যায়। দল এক্সপেনশন করতে চায় বারহানি, সেই পরিপ্রেক্ষিতে অনেক নামকে তাদের এমনভাবে ভাবতে হচ্ছে বা ভাবছে নিশ্চয়ই, বা দল ঠিক করে রেখেছে অলরেডি, যারা সে তাকে দেখেই মনে হবে এ তো আমাদেরই ঘরের লোক।
তারপরে আরো মানুষ বিজেপিতে আকর্ষিত হতে হবে, এটাই লক্ষ্য কিন্তু বিজেপি বলে আমার ধারণা। কিন্তু সবচেয়ে বড় দুর্নীতিতে কোনো ধরনের তার অতীত রেকর্ড থাকবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিজেপি দেখুন এতদিন কেন্দ্রে আছে, কোনো মন্ত্রীর সেভাবে দুর্নীতির নাম আসেনি যেরকমভাবে আগের মনমোহন সিং মন্ত্রিসভার বেশ কিছু সদস্যকে আমরা দেখেছিলাম ব্যাপক দুর্নীতির মধ্যে থাকে। এখনো পর্যন্ত বিজেপি মন্ত্রিসভার কাউকে আমরা সেভাবে দেখিনি। দুর্নীতিতে নাম থাকলে খুবই বিপজ্জনক। ঠিক, একটা বিষয় আপনার কাছে যাবো আমি, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছিলেন, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে জনাদেশ তো বিজেপি পেয়েছে, এটা আমরা দেখেছি, খুব পরিষ্কার ছবি, এবং বিপুল জনাদেশ। এবং এই বিপুল জনাদেশ পাওয়ার পরে যে ছবিটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, যে সংঘের তরফে তারা আবার প্রসারিত হতে চাইবে, কারণ একটা আইডিওলজি আছে। আইডিওলজিটা হলো যে শ্যামাপ্রসাদ মুখার্জি যার ভূমি এই পশ্চিমবঙ্গ, সেখানে এখনও পর্যন্ত সংঘ সেইভাবে প্রসারিত নয়। ফলে সংঘ এবং তার যে শাখাগুলোকে প্রসারিত করতে গেলে সংঘের যেটা মূল আইডিওলজি, তারা বিশ্বাস করেন, মোহন ভাগবতকে আমরা দেখেছি ভীষণভাবে মাটির মানুষ, মাটির কাছাকাছি থাকা মানুষ। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখে অভ্যস্ত হয়েছি দীর্ঘ বছর, আপনিও দেখেছেন যে মন্ত্রী মানেই 8-10টা করে পাইলট কার, প্রচুর পরিমাণে তার একদম লোকজন নিয়ে একটা কর্পোরেট একটা ছবি, সেই ছবিটা পরিবর্তিত হয়ে এখানে কতটা মাটির কাছাকাছি থাকবে এই নতুন তৈরি হতে যারা যে মন্ত্রিসভা, নতুন যে যারা দায়িত্ব নেবেন। এবং এক্ষেত্রে যদি আগামী দিনে বিজেপিকে আরও প্রসারিত হতে হয়, মানুষের মধ্যে প্রবেশ করে কাজ করতে হয়, তাহলে এখানে সেই আদর্শ বা সেই ভূমিকা কতটা তীব্র হতে পারে, কতটা সামনে এগোতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন সেটাই তো তাদের লক্ষ্য। বিজেপির লক্ষ্য হচ্ছে তাদের যে চিন্তাধারা, কাজকর্মের মধ্যে আরো সেটাকে প্রসার করা, এবং এমন কোনো তারা কাজ স্বাভাবিকভাবেই করতে চাইবে না যাতে করে তাদের যে মূল বক্তব্য থেকে সরে আসতে হয়, বা এমন কোনো নেতাকে তারা চুজ করবে না যে হয়তো এমন কিছু কথা বলবে যে বিজেপির মূল আদর্শের পরিপন্থী, যেটা তারা নিশ্চিত হয়েই তাকে এগোবে। তার ফলে আমার যেটা ধারণা, যারা আরএসএস এর সঙ্গে যুক্ত আছেন বা আরএসএস এর একটা মোটামুটিভাবে সেখানকার আশীর্বাদ তারা পেয়েছেন, আরএসএস মনে করে এই লোকটাকে রাখলে কোনো বিপদ হবে না, তাদেরকেই কিন্তু স্থান দেবে। আমি শুনেছি যে পুরুলিয়া থেকে আরএসএস এর কোনো নেতাকে দাঁড় করানো হয়েছে। রাজাগোপাল বাবু, আমি একটু বিরত করব আপনাকে। মধ্যমগ্রাম কাণ্ডে একটু রিয়াকশন আসছে শুভেন্দু অধিকারী। আপনি শুনুন এখান থেকে। ওরা করছে কিছু পেয়েছে, কয়েকজন ওরা তুলেছে এবং পুলিশ এবং যে হত্যাকাণ্ড टीएमसी सीबीआई इंक्वायरी की मांग कर रही है। टीएमसी सीबीआई इंक्वायरी की मांग कर रही है। टीएमसी पश्चिम बंगाल में टीएमसी का कोई प्राथमिक घटना नहीं है, उसको टिप्पणी करने का जरूरत नहीं है, खुलासा पुलिस कर देगा। अरे सौमिक दास রাজাগোপাল বাবু, আপনার ব্যাখ্যা। হ্যাঁ, দেখুন যে বিজেপি যে সিট লাভ করেছে 207টা এখনো পর্যন্ত, সেটা কিন্তু এককভাবে বামের সিপিএম পায়নি কখনো, এককভাবে ফ্রন্ট হিসেবে তাদের এসেছে। এবং তৃণমূল যখন প্রথম শাসনে এলো তখনও 184টা আসন পেয়েছিল। তার ফলে বোঝা যাচ্ছে মানুষের প্রত্যাশা ব্যাপক বিজেপির কাছে, এবং মানুষ চারিদিকে তৃণমূলের যে অপশাসন থেকে তারা মুক্তি পেতে চায়। এবং সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চাকরি। মানুষের চাকরি নেই, তার ফলে মানুষ মেধাযুক্ত ছেলেমেয়েরা বা সাধারণ মেধার ছেলেমেয়েরা তারা কিন্তু সব বাইরে চলে যাচ্ছে, এবং যার যাবার উপায় নেই, মা বাবাকে দেখতে হবে, তার হতাশা ব্যাপক ধরা পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে যদি বিবিধ কেউ করতে চায় তাহলে সেটা চাকরি দিয়েই করতে হবে। আপনি ওই 100, 1000, 1500, 3000 টাকার ভাতায় মানুষের বেশি দিন চলবে না, এবং সেটা দিতে গেলেও যে খরচা হবে সেটা তার অর্থ সংস্থানও খুব মুশকিল। কি করে চাকরি দেওয়া যায়? সরকারি চাকরি তো সম্ভব নয়, তো আপনাকে বিনিয়োগ আনতে হবে, বোঝাতে হবে পশ্চিমবঙ্গে আর ওই তোলাবাজি চলবে না,
পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে সে জ্যাম পাওয়া যাবে না, উৎপাদনের 1 ঘন্টার মধ্যে কোনো পোর্ট পৌঁছে যাওয়া যাবে, অর্থাৎ বিদ্যুতের কোনো সুশাসন, ঝামেলা অর্থাৎ হবে না। গুড গভর্নেন্স, যেটা বিজেপির ভাষায় governance। মানে রাম রাজ্যের কথা আমরা বারংবার বলেছি, অর্থাৎ রামের যে রাজ্য, অর্থাৎ সেখানে যে গুড গভর্নেন্সের কথা বারংবার বলে সেটা আপনি বলছেন। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনার আমি একটু ব্যাখ্যা চাইবো ক্ষেত্রে জগলবাবু, সেটা হলো যে বিজেপি প্রথম থেকে তাদের উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি এবং সেখানে যে জনবিন্যাস, রাজবংশী বা অন্যান্য যে ক্ষেত্রে তাদের প্রচুর ভোট তারা পেয়েছেন, দক্ষিণবঙ্গেও মানুষ তাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে। কিন্তু মন্ত্রিসভায় যেটা আমরা ছবি তুলে ধরলাম, এই মন্ত্রিসভার ক্ষেত্রে নিশীথ প্রামাণিকের নাম রয়েছে, শঙ্কর ঘোষের গুরুত্বপূর্ণ নাম রয়েছে এখান থেকে। আপনার কি স্পেকুলেশন যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে কোন অংশ থেকে বেশি প্রতিনিধিত্ব এবং কি ভারসাম্যের ভিত্তিতে প্রতিনিধিত্ব থাকতে পারে এই মন্ত্রিসভার ক্ষেত্রে, রাজা গৌরবাবু? হ্যাঁ, দেখুন, মানে উত্তরবঙ্গ বিজেপিকে বহুদিন ধরেই সমর্থন জুগিয়েছে। তো সেই সমর্থন দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই তারা ডেপুটি চিফ মিনিস্টার পোস্ট যদি অন্য রাজ্যে তৈরি হয়েছে, এখানে যদি তৈরি হয়, আমার ধারণা ডেপুটি চিফ মিনিস্টারের পোস্টে উত্তরবঙ্গে কেউ না কেউ থাকবে। সেটাই হচ্ছে বুঝিয়ে দেওয়া যে আমরা উত্তরবঙ্গকে, মানে বিজেপি মনে বোঝাবে যে আমরা উত্তরবঙ্গকে নেগলেক্ট করি না। কিন্তু এই যে মানে সব সম্প্রদায় সবাইকে সেভাবে সংস্থান দেওয়াটা, এটা যেমন রাজনৈতিক দিক থেকে তার একটা ফল আছে, আবার তাদের দক্ষতার অভাব থাকলে তারা যদি সেভাবে দলের আদর্শের প্রতি আনুগত্য না থাকলে অনেক সময় বিপদ ঘটে যায়। তো বিজেপি হট করে সব ওইভাবে প্রত্যেকের কাছ থেকে নেওয়া, নিশ্চয়ই রাজবংশীদের যে থাকবেই, সেটা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। পাহাড়ের ভূমিকা, পাহাড় একেবারে বিজেপিকে সেই 2009 সাল থেকে দিদি দেখেন বিজেপিকে সাপোর্ট করে আসছে। কারণ পাহাড়কেও আপনাকে নেগলেক্ট করলে চলবে না, সেখানকার প্রতিনিধি আপনাকে রাখতে হবে। পাহাড়ি মুখ্যমন্ত্রী আমরা অনেকদিন দেখিনি, তো সেই সবই আপনাকে, সেই সব তাদেরকে ভাবতে হবে যারা ভাবছেন, এবং তারা নিশ্চয়ই এ সংস্থান করবেন। কিন্তু দক্ষিণবঙ্গে তো বিজেপির বহু নেতা রয়েছে যাদের দক্ষতা আছে, তাদেরও মানে ঘটবে। এবং মহিলারা, দেখুন, মহিলাদের ভোটটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মহিলাদের কিছু মহিলাকে রাখতেই হবে, বেশ কিছু মহিলাকে রাখতেই হবে, এবং সেটা উপমুখ্যমন্ত্রী হিসেবে আসবেন না অন্য কোনো মন্ত্রী হিসেবে আসবেন সেটা তাদের সিদ্ধান্ত। মহিলা যত আসবে, আদিবাসী যত আসবে, এবং যারা দলিত শ্রেণীর যারা আছেন তাদেরা যত আসবে, দলের কিন্তু এক্সপান্সন। তারপরে ওদের এই দলিত মহিলা এবং এতে যে বিজেপি ঠিক, অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, মহিলা, পুরুষ এবং জনবিন্যাস, মেধা এবং সর্বোপরি যেটা সংঘের অবজারভেশন, থিঙ্ক ট্যাঙ্কের অবজারভেশন, যে মাটির মানুষ হতে হবে, ভারতীয় সংস্কৃতির কাছাকাছি থাকতে হবে, এমন কাউকেই এই মন্ত্রিসভায় তারা স্থান পাবেন। মুখ্যমন্ত্রী হিসাবে কে এগিয়ে আছেন সব থেকে বেশি, সেই নাম আমরা শুভেন্দু অধিকারীর বললাম, পাশাপাশি তার ডেপুটি কারা হবেন সেই তথ্য দিলাম, এবং বাকি মন্ত্রিসভায় জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত সহ তাপস রায় সহ যা স্থান পাচ্ছেন তার সম্ভাব্য সূচি দিলাম। এখন আমাদের স্পেকুলেশন, এবং সেই স্পেকুলেশনে কিভাবে শিলমোহর আসছে বা অমিত শাহ তিনি কোন তথ্য শর্টলিস্ট করেছেন, কোন নামগুলোকে শর্টলিস্টে আনবেন, সেদিকে আমার নজর থাকবে। এবং আলটিমেটলি কী হলো বিজেপির এই প্রথম মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী, সেই নজর আমরা অবশ্যই রাখবো। দেবারতী, একদমই সত্যজিৎ, আপাতত অনেক ধন্যবাদ। রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে ছিলেন, রাজাগোপাল বাবুকেও ধন্যবাদ। 0 আওয়ার আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।